মারতে চাওনি বলছো, কিন্তু তুমি যে আমাকে মারার প্ল্যান করে বসে আছো। এমনিতেই তোমার জন্য দিশেহারা আমি। তোমাকে এক নজর দেখার জন্য আমি হাপিত্তেশ করে বসে থাকি, আর তুমি আমার দিকে না তাকিয়ে নিষ্ঠুরের মতো বারংবার চলে যাও। তার উপরে তোমার এই ভেজা চুল, টুকটুকে গোলাপি রঙের শাড়ি পরে আমার সামনে আসো। এই সব কিছু আমাকে দিশেহারা করে। তোমাকে এমন অবস্থায় দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হার্টবিট বেড়ে যায়। এগুলো রোগ তুমি আমার ভেতর সৃষ্টি করো, তারপরও বলবে তুমি আমাকে মারার প্ল্যান করোনি। ধারা আলতো চোখে ইভানের দিকে তাকায়। সে কি বলেছে সবই তার মাথার উপর দিয়ে গেছে। এত ছোট মাথায় এত কঠিন কঠিন কথা কি আর ঠোকে? ধারা ধীর গলায় বলল, কি বলছেন আপনি এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দিশেহারা, ভেজা চুলের শাড়ি, দম বন্ধ হয়ে আসা, রোগের দৃষ্টি, এসব কি বলছেন আপনি? ইভান ছোট নিঃশ্বাস ফেলে। তার বউ যে অতিরিক্ত ছোট মেয়ে, একদম পিচ্ছি। তার কি সব কথা বোঝার এখন বয়স হয়েছে? না, তাকে তার পিচ্ছি বউকে নিজের মতো করে গড়ে নিতে হবে। ইভান মিষ্টি হেসে বলল, তুমি তো এখনো অনেক পিচ্ছি, তাই এসব কথা বুঝবে না। যেদিন পূর্ণাঙ্গ রূপে বড় হয়ে যাবে সেদিন এসব কথা অনুভব করতে পারবে। ধারা কপট রাগ দেখিয়ে বলল, এই যে শুনুন, আমি মোটেও পিচ্ছি নই। ক্লাস 8-এর পরীক্ষা দিয়েছি আমি, এবার ক্লাস 9-এ উঠবো, সুতরাং আমাকে একদম পিচ্ছি বলবেন না। ইভান হাসে, শব্দ করে হাসে। ঠোঁটে ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, কে বললো তুমি পিচ্ছি? তুমি তো বড় হয়ে গেছো। এটুকু বলে ইভান আবারও হাসে। ধারা সেতে ইভান কি বলল কিছুই শুনতে পায়নি। ইভানের বুকে দুহাত দিয়ে ভর করে তার মুখের দিকে তাকিয়ে আছে ধারা। উফ, কি সুন্দর হাসি! হাসি দেখে ধারা ঘায়ল হয়ে যাচ্ছে। এত সুন্দর করে কেউ হাসতে পারে নাকি? বামগালের মাঝ বরাবর একটা ছোট্ট একটা টুল পড়ে, তার ছেলেটার হাসির সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। স্পর্শ পায় ধারা, ভাবনা শেষ করে তাকায়। ইভান ধারার নাক ডান হাতের 2 আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বলল, কি গো, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? আমার কিন্তু তোমার এমন চাউনি দেখে লজ্জা করছে। আমার এই লজ্জা কোথায় রাখবো? ইভানের এমন কথা শুনে ধারা লাফ দিয়ে ইভানের বুকের উপর থেকে উঠে পড়ে। কি সাংঘাতিক ছেলে রে বাবা! এই ছেলের নাকি আবার লজ্জাও করে। ধারা দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করে নেয়। মাথুপোর থেকে শাড়ির আঁচল পড়ে গেছে। দাদি আম্মা মাথায় ঘোমটা টেনে নিয়েছে। ঘোমটাটা টেনে দেওয়ার সময় বারবার বলে দিয়েছে, আজ বাড়িতে প্রচুর মেহমান আসবে। নতুন বউ তুই, আজ তোর শাশুড়ি আর বাসুর আসবে। আজ যেন তোর মাথায় কাপড় থাকে, এক মুহূর্তের জন্য কাপড় না সরে তোর মাথা থেকে। ধারা মাথায় তাড়াতাড়ি ঘোমটা টেনে ইভানের দিকে তাকিয়ে বলল, বেলা তো অনেক হলো, এবার উঠুন বিছানা থেকে। বাইরে আব্বা যান, চাচা যান, ভাইয়ারা আপনার জন্য অপেক্ষা করছে, একসঙ্গে নাস্তা করবে বলে। নিন নিন, তাড়াতাড়ি উঠুন, আমি বিছানা গুছিয়ে নিই। ইভান বিছানায় গড়াগড়ি খেতে খেতে দুষ্টুমি হেসে বলল, আমার আর নাস্তা করার দরকার নেই। সকাল সকাল স্পেশাল ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তাতেই আমার সারাদিন পেট ভরা থাকবে। ধারা গাল লজ্জায় লাল করে বিড়বিড় করে বলল, অসভ্য, নির্লজ্জ কোথাকার! ধারা ইভানের এমন লাগামহীন কথা শুনে নিজেকে বকতে বকতে ঘর থেকে বেরিয়ে যায়। ওখানে দাঁড়িয়ে থাকলে আরো কি না কি বলতো লোকটা। তবে ঘর থেকে বেরিয়ে আসার সময় ওই লোকটার উচ্চস্বরে হাসির শব্দ শুনেছে। হয়তো ধারাকে জব্দ করতে পেরে খুশির উল্লাসে মেতেছে। ধারা উঠোনে পা দিতে না দিতে তার সামনে এসে দাঁড়ায় কায়েস। ধারা ভ্রুখানি কুচকে তাকায় কায়সারের দিকে। এই সাত সকালে এ ছেলে ওদের বাড়িতে কি করছেন? ধারা কিছু বলবে তার আগে কায়েস দাঁতের 32 পাটি বের করে হেসে বলল, আসসালামু আলাইকুম আপু, থুকু ভাবি, কেমন আছো? কোমরে এক হাত দিয়ে চোখ ছোট ছোট করে বলল, কানের নিচে এমন একটা থাপড়া দিব না, তখন বুঝবি আমি তোর কে। তোর ভাবি কখন হলাম আমি? কায়েসের ডান হাতে একটা প্যাকেট আছে। মিতা বেগম কায়েসের হাত দিয়ে ইভানের কিছু জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দিয়েছে। এই প্যাকেটটি ইভানকে দিতে কায়েস এদিকে আসছিল। ধারা তার বড় ভাইয়ের বউ, সেই হিসেবে 2-1 কথা বলতে চেয়েছিল, কিন্তু ধারার এমন চন্ডালি মার্কা কথা শুনে কায়েসের বাম হাত অটোমেটিক তার গায়ে চলে যায়। এই মেয়েটাকে কায়েস মোটেও বিশ্বাস করে না। ধারা আর তার বান্ধবী মিলে তাকে একদিন কি নাকানি চুবানি না খাইয়েছিল। এসব কথা মনে করে ধারার সঙ্গে কথা বলার ইচ্ছে মাটি চাপা দিয়ে দেয়। কায়েস মনে করেছিল ধারা আজ নতুন বউ মতো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে,
কিন্তু কোথায় কি? এই তো সে আগের মতো দেবী চৌধুরানী হয়ে বসে আছে। কায়েসের ভাবনার সমাপ্তি ঘটে ধারার ধমক শুনে ধারা ক্ষীণ গলায় বলল, ওই কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? কায়েস শুকনো গলায় ঢোক গিলে বলল, না মানে তুমি তো এখন আমাদের ইভান ভাইয়ার বউ, সেই সব মতে তুমি আমাদের ভাবি। ধারা কায়েসের কথা বুঝতে পেরে বলল। ও কিন্তু ধারার আর সম্পূর্ণ কথা বলা হয় না। ওদের কথার মাঝে রুমি চলে আসে। সে কায়েসকে দেখে বলল, আরে কায়েস, তুমি চলে এসেছো? আম্মু আমাকে ফোন করে তোমার আসার কথা জানিয়ে দিয়েছে। তুমি তোমার ধারাবাবের ঘরটা চিনো না? এখানে তোমার ইভান ভাইও আছে। তুমি একটু কষ্ট করে ওর ঘরে তোমার ভাইয়ের কাছে এই প্যাকেটটা দিয়ে আসো। আমি নিয়ে যেতাম প্যাকেটটা, কিন্তু আমার এদিকে একটা কাজ আছে। রুমির কথা শুনে কায়েস মাথা নাড়িয়ে বলল। সমস্যা নেই ভাবি, আমি নিয়ে যাচ্ছি। কায়েস দ্রুত পায়ে সেখান থেকে চলে যায়। রুমি ধারার দিকে তাকায়। ধারার হাত ধরে বলল, মাশাআল্লাহ, আমার ছোট জাটাকে কত সুন্দর লাগছে। শাড়ি পরতে জানো না কেউ পরিয়ে দিয়েছে? ধারা উত্তরে ছোট করে বলল, একা একা শাড়ি পরতে পারি না, তবে কেউ যদি কুচিটা ধরিয়ে দিলে পরতে পারি। আজকে আমাকে ভাবি শাড়ি পরিয়ে দিয়েছে। রুমি দুষ্টুমির স্বরে বলল। সকাল সকাল দেখি গোসল ছেড়েছ, ঘটনা কি গো? ধারা সে সরল মনে বলল, ভাবি বলেছে সকাল সকাল গোসল করে নিতে। একটু পরে বাড়িতে মেহমানের আনাগোনা শুরু হবে। পরে যদি সময় না পাই, তাই ভাবি সকালে গোসল করে নিতে বলেছে। রুমি হাসে ধারার কথা শুনে। রুমি ধারার দুই গাল টেনে দিয়ে বলল, তুমি এত কিউট কেন গো? একদম পিচ্ছি বাচ্চাদের মতো। ধারা গাল ফুলিয়ে বলল। আমাকে একদম পিচ্ছি বলবে না, আমি যথেষ্ট বড় হয়েছি। রুমি আবারও হেসে বলল, ও আচ্ছা, কিন্তু তোমাকে পিচ্ছি বলাতে তোমার গাল এমন ফুলিয়ে রেখেছো কেন? ধারা ওর গালটা আরো ফুলিয়ে বলল, কে আবার বলবে? ওই যে লোকটা আছে না, উনি কি সব কঠিন কঠিন কথা বলেছেন। আমি ওসব কথা না বোঝাই উনি বললেন আমি নাকি পিচ্ছি এখনো। তুমি বলো, আমি কি এখনো পিচ্ছি? রুমি ঠোঁট চেপে হেসে বলল, কার কথা বলছো তুমি? ইভান? ইভান বলছে তোমাকে এই কথা? ধারা উপর নিজ মাথা দুলিয়ে হ্যাঁ বলল। রুমি মৃদু হাসে ধারার কথা শুনে। কিছু বলবে তার আগেই লাবিদের গলার স্বর শুনতে পায়। রুমি গলার স্বর অনুসরণ করে ঘাড় ঘুরিয়ে তাকায়। বারান্দায় দাঁড়িয়ে ডাকছে তাকে। একটু আগেই না দেখে এসেছিল মানুষটা ঘুমিয়ে আছে, তাহলে এখন এইভাবে জরুরি তলবে ডাকছে কেন? রুমি ধারাকে কিছু বলার আগেই ধারা বলল, ভাবি আমি এখন যাই, পরে তোমার সঙ্গে কথা বলবো। দাদি আম্মা আমাকে ডেকেছিল অনেকক্ষণ আগে, এখন তার কাছে না গেলে বকাবকি করবে। এটুকু বলে ধারা বড় বড় পা ফেলে উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যায়। রুমি চোখ সরিয়ে লাবিদের দিকে তাকায়। আর এইভাবে বারবার ফোনের স্ক্রিনের দিকে তাকাচ্ছে কেন? রুমি চিন্তা করতে করতে লাবিদের সামনে গিয়ে বলল, তুমি না একটু আগেই বললে তুমি আরো আধা ঘন্টা পরে ঘুম থেকে উঠবে, আর ফোনের দিকে বারবার কি দেখছো? লাবিদ আহত গলায় বলল, আর ঘুম? তোমার সাধের দেওর করছে কি জানো? ওরে দৌলাতে ভাইয়ের কপালে কি যে আছে তার একমাত্র উপরওয়ালাই জানে। রুমি চোখ ছোট ছোট করে বলল, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করছে ইভান? আর তার জন্য ভাই বা কি হবে? লাবি তার হাতের ফোনটা রুমির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দেখো, তাহলে আমার কথার মানে বুঝবে। রুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ ছানা বড়া হয়ে যায়। মুখ হা করে লাবিদের দিকে তাকায়। ইভান যে এমন ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে তা কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। গতকাল রাতে ইভান তার মিউজিক্যাল ভিডিওর অ্যাকাউন্টে একটা নতুন ভিডিও আপলোড করেছে। ইভানের বুকের উপর একটা মেয়ে শুয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে তার মুখ ঢেকে আছে। ইভান ধীরে ধীরে মেয়েটার চুলগুলো নিয়ে খেলা করছে। ভিডিওর মাঝে ইভান মেয়েটার খোলা এলোমেলো চুলে চুমু দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। ব্যাস, ভিডিও শেষ। নিচে গোটা গোটা অক্ষরে ট্যাগ করে লেখা আছে মাই লাইফ লাইন। ভিডিওর মেয়েটার মুখ স্পষ্ট না। রুমি বা লাবিদের বুঝতে দেরি নেই যে ভিডিওটার মেয়েটা হলো তাদের ধারা। রুমি লাবিদের মুখে চিন্তার ছাপ। এই ভিডিওটা যদি তাদের বড় ভাইয়ার বউ মানে ভাবি কিংবা ভাবির পরিবারের কেউ দেখে, তাহলে ওদের বড় ভাইয়ার কি হবে তা ভেবে দুজনের শুকনো গলায় ঝোঁক গিলে। রুমি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল,
তুমি এক্ষুনি ভাইকে ফোন দিয়ে ইভানের এই কীর্তি কথা জানাও, ভাইকে সাবধান করে দাও। এর মধ্যে ভাবি যদি হঠাৎ করে ভাইকে ফোন দিয়ে বসে, তাহলে তো কেলেঙ্কারি থাকবে না। লাবিদ ঘাড় নাড়িয়ে রুমির কথায় সম্মতি জানিয়ে এক এক বিড় করতে করতে ঘরের দিকে যায়। রুমি ছোট নিঃশ্বাস ফেলে, সেও লাবিদের পেছন পেছন যায়। ধারাকে খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ধারার আম্মা ধারাকে ডাক দিয়ে বলল, এই এখন এখানে কি করছিস? জামাই কোথায়? ধারা মিনমিন করে বলল, সে তো অনেকক্ষণ আগে গোসল করবে বলে কলপারে যাবে বলেছিল, এখন কোথায় তা জানি না। ধারার আম্মা ধমকের সুরে বলল, জামাই একা একা কল পরে কল চেপে গোসল করছে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? যা এখনই যা, জামাইয়ের কাছে গিয়ে দেখ কি লাগে না লাগে। ধারা মুখ গোমড়া করে ছোট করে বলল, ওখানে আমি গিয়ে কি করব? ভাবি তো গরম পানি করে গোসলখানায় রেখে এসছে, আর যা দরকার তা তো গোসলখানায় আছে। আমি শুধু শুধু ওখানে গিয়ে কি করব? ধারার আম্মার চোখ রাঙিয়ে বলল, তোকে আমি যা বলেছি তা কর গিয়ে, দরকার পড়লে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবি, না হলে গিয়ে কল চেপে দিবি জামাইকে। কিন্তু তুই এখন জামাইয়ের কাছে যাবি, জামাইয়ের কি লাগে না লাগে সেদিকে খেয়াল রাখবি। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা জামাইয়ের কাছে যা। ধারা গাল ফুলিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল, আমাকে নাকি এখন তার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে? আমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, আমাকেও বলি হারিয়া বাপু, দুনিয়ায় কি লোকের অভাব পড়েছে যে আমাকে তার কাছে পাঠাতে হবে? লোকটার দেখতে তো মাশাআল্লাহ, আর স্বভাব চরিত্র একদম নির্লজ্জের মতো। ইস, ভাবতেও আমার লজ্জা লাগছে কিভাবে একটা অচেনা মেয়েকে সকালবেলা অমন জাপটে ধরে চুমু খেলো। লোকটার মনে হয় ক্যারেক্টারের সমস্যা আছে। ধারা একা একা বিড় করতে করতে গোসলখানার দিকে আসে। ধারা মাথা নিচু করে আসছিল, হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে শুরু করলে ধারা ভয় পেয়ে কিছু একটা জাপটে ধরে। ভয় চোখ মুখ খিচে বন্ধ করতে থাকে, মুখের উপর গরম কিছু অনুভব করে। ধারা চোখ খুলে তাকানোর আগে কেউ একজন ফিসফিস করে ধারার কানে কানে বলল, কি গো ফুলটুসি, উড়ে উড়ে কোথায় যাচ্ছিলে? কারো ফিসফিসানি আওয়াজ শুনে চোখ খুলে তাকাই ধারা। কথায় আছে না, শয়তানের নাম নিলে শয়তান হাজির হয়ে যায়। আজ দেখি কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেছে। ধারা চোখ পিট করে তাকায় তার দিকে। ইভান আর চোখে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ঠোঁটের কোণে কেমন এক অদ্ভুত বাঁকা হাসি। তার ভেজা চুলের কয়েক ফোঁটা পানি ইতিমধ্যে তার চুল বেয়ে ধারার গালে পড়েছে। ধারা তার ভাবনা থেকে বেরিয়ে আসে। ইভানের ঠান্ডা হাতের স্পর্শ পায় ধারা তার উদম পেটে। অন্য হাত পিঠে ছড়িয়ে তাদের স্পর্শ করেছে। ধারা অস্থির গলায় বলল, ছাড়ুন না ভাই, কি করছেন কি? কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। ইভান ধারার কথায় কোনো ভাবান্তর দেখালো না, উল্টে ধারার দিকে আরেকটু ঝুঁকে ওর মুখে ফুঁ দিয়ে বলল, কি গো ফুলটুসি, উত্তর দিলে না যে আমার কথার? কোথায় যাচ্ছিলে পাখির মতো এমন উড়ে উড়ে? ধারা সচেতন চোখে একবার আশেপাশে তাকায়, চোখ সরিয়ে ইভানের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, আগে ছাড়ুন আমায়, তারপরে বলছি। ইভান ধারাকে সোজা করিয়ে দাঁড় করায়। ধারার দিকে তাকিয়ে বলল, এবার বলো কোথায় যাচ্ছিলে তুমি? ধারা ছোট স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কোথায় আবার? আপনার কাছে যাচ্ছিলাম। আম্মা বলল আপনার কিছু লাগে কিনা তা গিয়ে একবার দেখে আসতে, তাই তো যাচ্ছিলাম আপনার কাছে। আপনার কিছু লাগবে কিনা তা জানতে, কিন্তু মাঝ পথে আপনার সাথে ধাক্কা খেয়ে তো পড়ে যাচ্ছিলাম। কি শক্ত আপনার শরীর, একদম কারেন্টের খাম্বার মতো। ইভান ধারার দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি বললে তুমি? আমার শরীর কারেন্টের খাম্বার মতো? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে কারেন্টের খাম্বার মতো লাগে? তুমি জানো আমার এই বডি দেখার জন্য কত মেয়ে ফিদা হয়ে আছে, আর তুমি কিনা আমার সেই বডিকে কারেন্টের খাম্বার সাথে তুলনা করছো? ধারা বিড়বিড় করে বলল, যেই না চেহারা, নাম রেখেছে আবার পেয়ারা। ইভান চোখ ছোট ছোট করে ধারার দিকে তাকিয়ে বলল, বিড়বিড় করে কি বলছো? বাই এনি চান্স তুমি কি আমার নামে গালমন্দ করছো? ধারা হাসার চেষ্টা করে বলল, আরে না না না, কি বলছেন আপনি এসব? আমার কি আর সে সাধ্য আছে আপনার নামে কিছু বলার? ইভান চোখ গোল গোল করে ধারার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো কেমন সন্দেহ সন্দেহ লাগছে। ধারা এবার নিজেকে শক্ত করে বলল,
আপনার সন্দেহ লাগুক আর যাই লাগুক, এসব নিয়ে আপনি পরে গবেষণা করবেন। আপনাকে আমি সেই সকাল থেকে বলছি, একটু তাড়াতাড়ি করুন আব্বাজান, চাচা যান, ভাইয়ারা আপনার জন্য অপেক্ষা করছে একসাথে নাস্তা করবে বলে, আর আপনি তো একের পর এক দেরি করেই যাচ্ছেন। চলুন এবার। এটুকু বলেই ধারা 2 কদমে এগিয়ে গেলে পেছন থেকে ইভান ডাক দিয়ে মোলায়েম গলায় বলল, লিটল অ্যাঞ্জেল। ধারা ঘাড় ঘুরিয়ে তাকায়। এক ফালি রোদের আলো এসে পড়েছে তার মুখে, ঝলমল করে উঠেছে চেহারা। ধারা তাদের দৃষ্টি সংযত করে মৃদু স্বরে বলল, আমাকে বলছেন? কিন্তু আমার নাম তো লিটল অ্যাঞ্জেল না, আমার নাম তো ধারা। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে এখন থেকে এই নামেই ডাকবো, অভ্যাস করে নাও। ডাক দেওয়ার সাথে সাথেই যেন অ্যান্সার পাই। যাই হোক, যার জন্য তোমাকে ডেকেছি, তোমাদের গোসলখানায় আমার পরনের জামা কাপড় আমি ধুয়ে রেখে এসেছি। কোথায় শুকাতে দেবো বুঝতে না পেরে ওখানে রেখে এসেছি। তুমি ওগুলো রোদে মেলে দিতে পারবে? ধারা ধীর গলায় বলল, আপনি যান, আমি ওগুলো রোদে মেলাতে আসছি। ইভান এক নজর ধারার দিকে তাকিয়ে ধীর পায়ে হেঁটে চলে যায়। ধারা গিয়ে ইভানের ধুয়ে রাখা জামা কাপড় নিয়ে রোদে মেলে দেয়। অনেক গল্প গুজবের মাঝ দিয়ে সকালের নাস্তা শেষ করে সবাই। বাড়ির সবাই তো ইভানকে নিয়ে আহ্লাদে আটখানা। ইভান কি খাবে, ইভানের কি ভালো লাগবে, একে একে বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। খাওয়া দাওয়া শেষ করে ইভান ধারার আব্বাজানের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনারা কি এখনই আপনাদের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন? ধারার আব্বাজান ইভানের দিকে তাকিয়ে মোলায়েম গলায় বলল, কেন বাবা, কোনো কিছু প্রয়োজন তোমার? ইভান ডান বাম মাথা নাড়িয়ে বলল, না বাবা, আমার কিছু প্রয়োজন নেই। আসলে আমি এখানে বোর ফিল করছি, তাই বলছি আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমি আপনাদের সাথে দোকানে যেতে পারি। ধারার আব্বাজান কিছু বলবে তার আগে ধারার চাচা যান বলল, আরে না না জামাই, সমস্যা কেন হবে? তুমি আমাদের সাথে যাবে, তা তো খুশির কথা। ধারার চাচা জানের কথায় সুর মিলিয়ে সম্রাট মৃদু স্বরে বলল, হ্যাঁ ইভান, তুমি আমাদের সাথে দোকানে চলো। না হয় বাড়িতে একা একা তুমি কি করবে? একটু পরে অভি আর হাবিব বাড়ির কাজে লেগে পড়বে। আর আজ আমরা দোকানে বেশিক্ষণ থাকবো না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাড়িতে। তুমি আমাদের সাথে দোকানে যেতে চাইলে রেডি হয়ে নাও। ইভান খাবার টেবিল থেকে উঠে সম্রাটের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, আমি রেডি হয়ে আসি। ইভান আর দাঁড়ায় না, বড় বড় পা ফেলে ধারার ঘরের দিকে যায়। ঘরে এসে সবার আগে নিজের ফোনটা খুঁজে ইভান। ওই তো ধারার পড়ার টেবিলের উপর আছে। মোবাইল ফোন হাতে নিয়ে বাঁকা হাসি ইভান। পরিচিত মানুষ এবং বন্ধুদের অগণিত বার মিসড কল আর হাজারো মেসেজ। ইভান সে জানতো এমন কিছু হবে। কাল রাতে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে, আজকে এমন হবে তার ইভান মনে মনে বুঝতে পেরেছিল। ইভান কাউকে কল ব্যাক না করে, কারো মেসেজের রিপ্লাই না দিয়ে ফোনটা আবার ধারার পড়ার টেবিলের উপর রেখে দেয়। ফোনটা টেবিলের উপর রেখে গলা পরিষ্কার করে ইভান ধারাকে ডাক দেয়। ধারা সে তার দাদি আমার ঘরে ছিল, সবাই তার সঙ্গে মজা করছে। তার হাতের অনামিকা আঙ্গুলে কালো রঙের পাথরের একটা আংটি, কিন্তু এই আংটি ধারার হাতে কোথা থেকে এসেছে তা ধারা জানে না। অনেকবার মনে করার চেষ্টা করেও কিছুই মনে করতে পারেনি। ধারার এমন কথা শুনে ঘর ভর্তি মানুষ হাসাহাসি করছে। পাশের বাড়ির কয়েকজন ভাবি, জোনাকি ভাবি, রুমি ভাবি, আরো অনেকে আছে তাদের সঙ্গে। তারা মুখ গোমড়া করে তাদের হাজার বলেও কোনো লাভ হয়নি, তারা তাদের মতো ধারার সঙ্গে মজা করে যাচ্ছে। এর মধ্যে বাঁচখায় গলায় ইভান ধারাকে ডাকে। তা শুনে হাসির শব্দ আরো জোরালো হয় তাদের। ধারা কিছু না বুঝে তাদের দিকে কৌতূহলী চোখে তাকায়। এর মধ্যে ধারার দাদি আম্মা ওদের সবাইকে ধমকে সুরে বলল, আহ, কি শুরু করলি তোরা? তোদের খেয়ালের কথাও বোঝে নাকি? এটুকু বলে ধারার দাদি আম্মা ধারার দিকে তাকিয়ে বলল, তুই যা, গিয়ে দেখ জামাই ডাকছে তোকে। ধারা মাথা নাড়িয়ে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। কয়েক মিনিটের ব্যবধানে বিছানা পুরো লন্ডভন্ড হয়েছে। ইভান সে হাতের ঘড়ি পড়তে পড়তে আবার মাছ খায় গলায় ধারাকে ডাকে। ধারা মিনমিন করে বলে, ডাকছিলেন আমাকে? ইভান ধারার দিকে তাকায়। মুখটা কেমন কাচুমাচু হয়ে আছে ধারার। ইভান বড় বড় পা ফেলে ধারার সামনে এসে দাঁড়ায়। পরপরই ধারার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, আমি বাবা আর ভাইয়ের সাথে দোকানে যাচ্ছি, দ্রুত ফিরে আসবো, নিজে খেয়াল রেখো।
কথা শেষ করে ইভান ধারাকে কয়েক সেকেন্ড জড়িয়ে ধরে গালে কপালে চুমু দিয়ে উঠল। সাবধানে দেখো। ইভান সেটুকু বলে ব্যস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। আর ধারা সে চুমু খাওয়া গালে হাত দিয়ে হাঁ করে ইভানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। মেহমানে টইটুম্বর করছে বাড়িতে। ধারার নানার বাড়ির লোকজন চলে এসেছে সকাল সকাল। জোনাকির বাপের বাড়িরও কিছু লোক এসেছে। গ্রামের আশেপাশের পাড়া প্রতিবেশী গণ্যমান্য ব্যক্তি সব মিলিয়ে বাড়ির উঠান পরিপূর্ণ। ধারার শাশুড়ি মানে মিতা বেগম সবার সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করে চলে যাবেন তারা। মিতা বেগম এসে কিছু গয়নার বক্স ধরিয়ে দেয় ধারার দাদি আম্মার হাতে, ধারাকে পরিয়ে দেবার জন্য। জুয়েলকে দিয়ে অল্প কিছু গয়না কিনে এনেছেন তিনি। মিতা বেগম সে বাড়িতে এসেছে পর থেকে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করেছে, ধারা সে শাড়ি পরে ঠিক মতো হাঁটতে পারছে না। মিতা বেগমের সামনে 2-3 বার হোঁচট খেয়ে পড়ে যেতে চেয়েছিল। এক হাতে শাড়ি উঁচু করে ধরে অন্য হাতে বাড়ির টুকটাক কাজ করেছে ধারা। মিতা বেগম ধারাকে ডাকে। ধারা এসে মিতা বেগমের পাশে এসে দাঁড়ায়। মিতা বেগম ধারার হাত ধরে তার পাশে বসিয়ে বলল, শাড়ি পরে এমন দৌড়াদৌড়ি করছো কেন? পরে গিয়ে তো হাতে পায়ে ব্যথা পাবে। ধারা মুখ ফুলিয়ে বলল, আমার দৌড়াদৌড়ি করার অভ্যাস আছে, কিন্তু শাড়ি পরে একদম না। শাড়ি পরে তো ঠিকভাবে হাঁটতেই পারি না। তার উপরে বাড়িতে এত মেহমান, সবার হাতে হাতে একটু টুকটাক কাজ না করলে যে বড় মুশকিলে পড়বে সবাই। মিতা বেগম মৃদু হেসে বলল, এই 2 দিন একটু কষ্ট করে শাড়ি পরো, তারপরে আর কেউ তোমাকে জোর করবে না শাড়ি পরার জন্য। 2 দিন পরে তুমি আবার আগের মতো সালোয়ার কামিজ পরতে পারবে। ধারার ঠোঁটে মুহূর্তেই হাসি ফুটে ওঠে। সে একফালি হেসে বলল, সত্যি? মিতা বেগম ধারার গালি একটু টেনে দিয়ে হেসে বলল, একদম সত্যি। তোমার হাতে এখন কোনো কাজ আছে নাকি এখন আমার কাছে কিছুক্ষণ বসবে, বসে গল্প করবে? ধারা দ্রুত বলল, আছে তো। আম্মা আর ভাবি আমাকে দুপুরে খাবার জন্য চাটনি বানাতে বলেছে। একটু পরে রান্নাঘর ফাঁকা হবে, সেই ফাঁকে আমি চাটনিটা তৈরি করে ফেলবো। চাটনি বানানোর পরে না হয় আপনার সাথে বসে গল্প করব। মিতা বেগম হেসে বলল, ঠিক আছে, তুমি তোমার হাতের কাজ শেষ করে এসো। ধারা মিতা বেগমের কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে বসা থেকে উঠে চলে যায়। ধারার আব্বাজান আর চাচা যান বাড়ি ফিরেছে অল্প কিছুক্ষণ হলো, কিন্তু সম্রাট আর ইভান এখনো বাড়িতে ফেরেনি। ধারা তার আম্মার মুখে শুনেছে সম্রাট ভাইয়ার বন্ধুরা ধারার বরকে দেখতে চেয়েছে, তাই সম্রাট ভাইয়া বাজার থেকে ফেরার পথে তাদের সঙ্গে ইভানকে সাথে নিয়ে দেখা করতে গেছে। ধারা তার আম্মার মুখে এসব কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যা কিছুক্ষণের জন্য কারেন্টের খাম্বার থেকে দূরে থাকা যাবে, না হলে তো ওকে ভয়ে ভয়ে থাকতে হতো। না জানি আবার কখন সকালের মতো জাপটে ধরে চুমু খাবে। ইস, কি লজ্জা, কি লজ্জা! ওই অবস্থায় যদি ওদের কেউ দেখে ফেলতো তাহলে তো লজ্জায় মাথা কাটা যেত ধারার। কাউকে আর এই মুখ দেখাতে পারত কিনা তা নিয়ে বেশ সংশয় আছে ধারার মনে। যাক, আপাতত তো কারেন্টের খাম্বার থেকে দূরে থাকা যাবে, এটাই কম কিসের। এসব ভেবে ধারা একা একা মুচকি হাসে। বাড়ির অধিকাংশ মেহমানদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারা বসে আছে এখন জামাই দেখবে বলে। কিন্তু কোথায় জামাই? তার তো কোনো খবরই নেই। না সম্রাট এখনো বাড়ি ফিরেছে, আর না ইভান। জোনাকির সম্রাটকে ফোন করেছিল বার কয়েক, আসছি আসছি বলে সে ফোন কেটে দেয়। অভি আর হাবিব সবে গোসল করে বাড়ি ফিরেছে। তারা 2 ভাই মিলে পুকুরে এতক্ষণ গোসল করেছে। এখন তারা উঠোনে চেয়ারে বসে জিরিয়ে নিচ্ছে। কাজের শেষ নেই তাদের। খাওয়া দাওয়ার পরে আবার লেগে পড়তে হবে কাজে। বাড়ির বড়রা খাবারের দিকে তদারকি করছে। চেয়ারে বসে অভি আর হাবিব কিছু নিয়ে কথা বলছিল, তখন বাড়ির সামনের গেটের ওদের সম্রাট ভাইয়া আর ইভান আসছে। কিছু একটা নিয়ে তারা হাসাহাসি করছে। হাবিব ওদের দিকে তাকিয়ে গলার স্বর উঁচু করে বলল, বাড়ির সবাই তোমাদের অপেক্ষায় বসে থাকতে থাকতে বেলা গড়িয়ে ফেলেছে, আর এই বুঝি তোমাদের আসার সময় হলো? সম্রাট মৃদু স্বরে বলল, আর বলিস না, ইভানকে পেয়ে ওরা তো ছাড়তেই চাইছিল না। অনেক কষ্টে ছাড়িয়ে নিয়ে এলাম ওকে। সম্রাটের কথা শেষ হওয়ার আগেই ধারার চাচি যান এখানে এসে দাঁড়ায়। সম্রাটের কথা শেষ হলে তিনি খানিকটা রাগী গলায় বলল, হে রে সম্রাট, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এই দুপুরবেলা কোন আক্কেলে নতুন জামাইকে সাথে নিয়ে পাড়া বেরোতে বের হোস? আর তোর বন্ধুদের বলিহারি বাপু, নতুন জামাই দেখার যখন এতই শখ তাহলে বাড়িতে এসে দেখে যাক না। কে বারণ করেছে? আহারে, জামাইয়ের মুখটা একদম শুকিয়ে গেছে। আর যাবে নাই বা কেন? সেই 7 সকালে 2টো কিছু মুখে দিয়েছিল,
বাবা যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, বাড়ির সবাই বসে আছে তোমার জন্য একসাথে খাবে বলে। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। ইভান ঠোঁটে হাসি নিয়ে বলল, চাচি যান, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আমার এখন তেমন একটা খিদে পাইনি। তাছাড়া দোকানে যাওয়ার পরে ভাইয়া আমাকে অনেক কিছু খাইয়েছে। আর আপনারা এখনো না খেয়ে আমার জন্য বসে আছেন কেন? চাচি যান উত্তরে বলল, বারে, তুমি আমাদের বাড়ির একমাত্র মেয়ের জামাই, বলতে গেলে আজ প্রথম তুমি তোমার শ্বশুর বাড়িতে পাত পেড়ে খাবে। তোমার জন্য বসে থাকবো না তো কার জন্য বসে থাকবো? কাল রাতে তো ভালো করে আয়োজন করতে পারিনি, তাই আজ সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আমরা। এবার গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো। চাচি জানের কথা শুনে ইভান শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। খাবার টেবিলে রকমারি খাবার, আজ নতুন জামাই খাবে বলে কথা। ধারার দাদি আম্মা অভিকে দিয়ে সকালে তাদের পুকুরে জাল ফেলেছে। মাছের বড় মাথাটি ইভানের পাতে দিয়েছে। ইভানের এসব কিছুতেই মন নেই, তার মন পড়ে আছে তার ধারা রানীর উপর। বাড়িতে এসেছে পর থেকে মেয়েটার দেখানি। কি নিষ্ঠুর মেয়েটা, একবার এসে দেখে গেলে কি এমন ক্ষতি হতো? অথচ তার দেখা পাওয়ার জন্য ইভান যে কাতর হয়ে আছে। তার এক নজর দেখা পেলে যে সে দিশেহারা হয়ে যাবে। ইভানের ভাবনার সমাপ্তি ঘটে ধারার আম্মার কথায়। তিনি ইভানের দিকে তাকিয়ে বলল, ইভান হাসির চেষ্টা করে বলল, আরে না না আম্মা, রান্না ভালো হয়েছে আসলে। ইভানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে রুমি দুষ্টুমির স্বরে বলল, আসলে আন্টি, আপনার জামাই এখন আপনার মেয়েকে খুঁজছে, দেখছেন না? আর চোখে এপাশ ওপাশ তাকাচ্ছে। এর মধ্যেই আপনার জামাই চোখে হারাচ্ছে আপনার মেয়েকে। রুমির কথা শুনে ঘর ভর্তি মানুষ শব্দ করে হাসতে শুরু করে। ধারার আম্মা মাথার কাপড়টা একটু টেনে দিয়ে ওখান থেকে দ্রুত সরে পড়ে। শীতের বেলা বিছানায় বসে থাকলেও যে কেউ ঘুমে ঢলে পড়বে, তার উপরে তো ধারা ঘুম কাতুরে। বসে থাকতে থাকতে কখন যে ওর দাদি আম্মার ঘরে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি নিজে। এদিকে জোনাকি তাকে খুঁজতে খুঁজতে দাদি আম্মার ঘরে হাজির, গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। জোনাকি কোমরে এক হাত দিয়ে চোখ ছোট ছোট করে ধারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এই মেয়েটা কবে যে সবকিছু বুঝতে শিখবে কে জানে। ইভানের একে নিয়ে কপালে অনেক দুর্ভোগ আছে। কোথায় নিজের বর, শাশুড়ি, ভাসুরা যা তারা খেতে বসেছে, তাদের দাঁড়িয়ে থেকে খাবার পরিবেশন করবে, কিন্তু এই মেয়ে তো এখানে নাক ডেকে ঘুমোচ্ছে। জোনাকি ধীর পায়ে ধারার পাশে বসে। আজ সকাল বেলা সবাই মিলে একসঙ্গে কি মজা তাই না করলো ওর সাথে। তাদের সঙ্গে তো জোনাকি নিজেও ছিল। বাসরাতি উপহার স্বরূপ ইভান যে ওর হাতে আংটি পরিয়ে দিয়েছে তা সে বলতেই পারবে না। ঘুমের মধ্যে যদি এই মেয়েকে কেউ তুলেও নিয়ে যায় তাও এই মেয়ে বলতে পারবে না। জোনাকি খানিকটা হেসে ধারার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই ধারা, ওঠ ঘুম থেকে। এই অসময়ে ঘুমাচ্ছিস কেন? এই ওঠো না ঘুম থেকে। ধারা ঘুমের মধ্যে একটু নড়ে চড়ে আবার আরাম করে ঘুমিয়ে ছোট করে বলল। জোনাকি এবার ধারাকে মৃদু ধাক্কা দিয়ে বলল, হেই, পরে করিস, আগে ওঠ ঘুম থেকে। তুই উঠবি ঘুম থেকে নাকি আমি গিয়ে আম্মাকে ডেকে আনবো? ধারা ঘুম ঘুম কণ্ঠে বলল, ভাবি একটু ঘুমোতে দাও না। জোনাকি ছোট নিঃশ্বাস ফেলে বলল, ইভান ফিরেছে বাড়িতে, ডাকছে সে তোকে। মুহূর্তে লাফ দিয়ে উঠে বসে বিছানায় ধারা। লোকটার নাম শোনা মাত্র ঘুম চোখ থেকে পালিয়ে গেছে ধারা। আহত চোখে তাকায় জোনাকির দিকে। ওই লোকটা আবার তাকে কেন ডাকছে? ওই লোকটা তাকে যখনই কাছে পায় তখনই ঝাপটে ধরে, অন্যথায় চুমু খায়। সর্বনেশে লোকটা এখন আবার তাকে ডাকছে কেন? নিশ্চয়ই সকালের মতো এখন আবার তাকে না না, সে কিছুতেই আর ওই লোকটার সামনে যাবে না। ধারা জোনাকির দিকে তাকিয়ে করুণ গলায় বলল, সে এখন আমাকে ডাকছে কেন? আমি তো কিছু করিনি। জোনাকি বিরক্ত হয়ে বলল, তোকে আদর করবে তাই তোকে ডাকছে, চল এখন। ধারা শুকনো গলায় ঢোক গিলে বলল, না না, আমি ওই লোকটার কাছে যাব না, ভারী নির্লজ্জ লোক। জোনাকি দুষ্টুমির সুরে নিজের ভুরু নাচিয়ে বলল, ইভান তো খুব ভালো ছেলে, বাড়ির সবাই তো ইভান বলতে পাগল, তার মতো ছেলে হয় না। কি সুন্দর ব্যবহার তার, আর তুই কিনা সেই ছেলেকে নির্লজ্জ বলছিস কেন? কি করেছে সে? ধারা জোনাকির দিকে বোকা বোকা চোখে তাকিয়ে একটু উত্তেজিত হয়ে বলল, ভালো না ছাই জানা আছে আমার,
তার মতো অসভ্য নির্লজ্জ ছেলে আমি আমার জীবনে আর একটাও দেখিনি। জানো সে কি করে? যখনই আমি তার কাছে থাকি, হয় জাপটে জড়িয়ে ধরবে, না হয় চুমু। জোনাকি ধারার কথা সম্পূর্ণ করতে না দিয়ে এক হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বলল,